সচিবালয়ের একজন সাধারণ দালাল, যে কমিশনের বিনিময়ে মানুষের যে কোনো সমস্যার সমাধান করে দেয়। সাধারণ দালাল হলেও তার হাত অনেক উপরের মহল পর্যন্ত। সেই সোর্স কাজে লাগিয়ে সে কামিয়ে নেয় কয়েক হাজার কোটি টাকা। কিন্তু সাধারণ দালালের পক্ষে কি এই হাজার হাজার কোটি টাকা হজম করা সম্ভব হবে, নাকি সে এবার নিজেই সমস্যার গেরাকলে ফেসে যাবে? জানতে হলে আসুন শুনে আসি রিসেন্টলি রিলিজ পাওয়া তামিল সিনেমা শক্তি ধীরু মাগানের এক্সপ্লেনেশন। 1989 সাল। তামিলনাড়ুর একটা শহরে নির্মম ঘটনা ঘটে যায়। কয়েকজন বদমাশ একটা আদিবাসী মহিলাকে ধর্ষণ করে। মহিলাটা বিধবা। সে একটা আশ্রমে কাজ করত এবং সেখানেই থাকত। ভোরে পুলিশ খবর পেয়ে আশ্রমে গিয়ে দেখে মহিলাটির লাশ ঝুলছে। ধর্ষকেরা তাকে ধর্ষণের পরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে। মহিলার হাতে ধস্তাধস্তির আগামত ছিল। এছাড়া মহিলার প্রাইভেট পার্ট থেকে রক্ত বেরিয়ে পা দিয়ে চুইয়ে পড়ছিল। ইনভেস্টিগেশন অফিসার জানতে পারে ঘণ্টাখানেক ধরে মহিলাটি ঝুলে আছে। তবে সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হল মহিলাটির একটা নবজাতক বাচ্চা আছে। অফিসার পাশের রুমে উকি মেরে দেখে বাচ্চাটা খিদেতে মায়ের দুধের জন্য কাঁদছে। কনস্টেবল অফিসারকে বলে বড় স্যার তাকে ফোন দিতে বলেছে। তো অফিসার বাইরে একটা এটিএম বুথে এসে আভিয়াঙ্কার নামের একজনকে ফোন দেয়। আভিয়াঙ্কার এবি গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক। সে দেশের সবচেয়ে পাওয়ারফুল এবং ধনী লোকদের মধ্যে একজন। এমপি মিনিস্টার থেকে শুরু করে অনেক উপর মহল পর্যন্ত আভিয়াঙ্কারের হাত আছে। অফিসার তাকে জানায় বদমাশগুলো মহিলাকে রেপ করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। তাই এই মুহূর্তে পোস্টমর্টেম করা ছাড়া আর কোনো উপায় নেই। মহিলাকে যারা রেপ করেছিল তারা সবাই আভিয়াঙ্কারের লোক। তাই আভিয়াঙ্কার অফিসারকে প্রমোশনের লোভ দেখিয়ে কেসটাকে সুইসাইড প্রমাণ করে ধামাচাপা দিতে বলে। এর কথা শুনলে সে প্রমোশন পাবে, আর কথা না শুনলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই প্রমোশনের লোভে অফিসার কেসটাকে সুইসাইড হিসেবে প্রমাণ করে দেয়। নিচু জাতির নির্বাক দর্শক শুধু চেয়ে চেয়ে দেখে, তাদের প্রতিবাদ করার মতো সাহস হয় না। তো তারা শুধু এই কেসটাকেই ধামাচাপা দেয় না, বরং আরও একটা নিকৃষ্ট কাজ করে। অফিসার আভিয়াঙ্কারের নির্দেশ মতো মাসুম বাচ্চাটাকে একটা ময়লার ভাগাড়ে ফেলে আসে। বাচ্চার কান্নার আওয়াজে আশেপাশে থাকা হায়েনা শকুনেরা আনন্দে ডাকতে শুরু করে। এদিকে মানুষরূপী হায়েনা এবং শকুনেরাও মহা আনন্দে এই নিকৃষ্টতা উপভোগ করতে থাকে। যাই হোক, এরপরে প্রায় ৩৬ বছর কেটে যায়। এখন ২০২৫ সাল। দেশ এখন কর্পোরেট কেন্দ্রিক হয়ে গেছে। সবাই ছুটছে টাকার পেছনে। সব দিক থেকে দেশের আমূল পরিবর্তন হলেও শুধু একটা জিনিসে চেঞ্জ আসেনি, আর সেটা হলো গরিব নিচু জাতির উপরে জুলুম করা। যেমন একটু আগে একজন লোক দুজন বৃদ্ধকে ঘাড় ধরে সচিবালয় থেকে বের করে দিল। দুজনে তার উপরে চিল্লিয়ে পাল্লিয়ে পাশের একটা চায়ের দোকানে চা খেতে বসে। চাওয়ালা কি সমস্যা জিজ্ঞেস করলে একজন অপরজনকে দেখিয়ে জানায় ওর নাম শিবামানি, সে গ্রামে থাকে। শিবামানি বৌমাকে রেভিনিউ ডিপার্টমেন্টে ট্রান্সফার করানোর জন্য তারা সচিবালয়ে অনেক তদবির করেছে। তাদের যা যা করণীয় সব করেছে, কিন্তু কাজ হয়নি। অবশেষে HR মিনিস্টারের পিএ তাদেরকে অফার দেয়। চিফ মিনিস্টারের পিএ তার অনেক ক্লোজ। তাকে 40 লক্ষ টাকা দিলে সে সেটেল করে দেবে এবং রেভিনিউ ডিপার্টমেন্টে ট্রান্সফারের ব্যবস্থাও করে দেবে। HR মিনিস্টারের পিএর কথা শুনে উপস্থিত সবাই মুখ বিকৃত করে বলে। মিনিস্টারের পিএর নাম নাগেন্দ্রান। সম্পর্কে আবার সে মিনিস্টারের শালা। তার চেয়ে বড় কথা, সে অনেক বড় বাটপার। তাই শিবামানিকে সবাই টাকার কথা ভুলে যাওয়ার পরামর্শ দেয়। নাগেন্দ্রানকে টাকা দেওয়া মানে সেই টাকা আগুনে ফেলে দেওয়া। এসব শুনে শিবামানি কাঁদতে শুরু করে। তখন চাওয়ালা তাকে কিট্টু নামের একজনের সাথে দেখা করতে বলে। নর্মালি কিট্টু সচিবালয়ে ছোট পদে চাকরি করে, তবে কিট্টুর আসল কাজ হলো দালালি। কিট্টুর জাজ, মিনিস্টার, সচিব থেকে শুরু করে ওপর মহলের প্রায় সবার সাথেই ভালো কানেকশন আছে। কিট্টু যে কোনো সেটেলমেন্ট নিমিষেই করে দিতে পারে। এই জন্য চাওয়ালা তাদের কিট্টুর সাথে যোগাযোগ করতে বলে। তারা কিট্টুর অফিস খুঁজে তার সাথে দেখা করে। সব শোনার পরে কিট্টু বলে রেভিনিউ ডিপার্টমেন্ট সিএম এর আন্ডারে, তাই তাদের সরাসরি সিএম এর পিএ টাকা দেওয়া উচিত ছিল। HR মিনিস্টারের পিএকে টাকা দেওয়াটা তাদের অনেক বড় ভুল ছিল। তবে কিট্টুর কাজই তো সব সমস্যার সমাধান করা। এই জন্য সে ভরসা দিয়ে বলে সে তাদের 40 লাখ টাকা উদ্ধার করে দেবে। বিনিময়ে তাকে 10 লাখ টাকা কমিশন দেওয়া লাগবে। আর কোনো উপায় না থাকায় তারা কিট্টুর কথা মেনে নেয়। এরপরে সারাদিন কিট্টুর বিভিন্ন সেটেলমেন্ট করেই কেটে যায়। সে প্রথমে নিউজিল্যান্ডে একজন ব্যবসায়ী ডোনেশনের কথা বলে একজন গুরুজিকে হাত করে। এরপরে সিএমএ স্ত্রীকে একটা সুন্দর মূর্তি পাঠিয়ে তাকে খুশি করে। এছাড়া সিএমএ স্ত্রী গুরুজিকে খুব ভক্তি করত, তাই সে গুরুজির মাধ্যমে সিএমএ স্ত্রীকে শিবানীর দেওয়া ঘুষের টাকার ব্যাপারে বলে। দুপুরে খাবার সময় সিএমএ স্ত্রী সিএমকে এই ব্যাপারে জানায়। এরপরে কথাটা আরেক মিনিস্টারের কানে যায়। সেখান থেকে কথাটা পার্টির হায়ার অথরিটির কানেও চলে যায়। সামান্য রেভিনিউ ডিপার্টমেন্টের পোস্টের জন্য HR মিনিস্টারের পিএ 40 লক্ষ টাকা ঘুষ নিয়েছে। কথাটা বেশ সিরিয়াস হয়ে ওঠে। তখন পার্টি থেকে সেই মিনিস্টারকে ফোন দিয়ে বকাঝোকা করা হয়।
এমনকি এইচআর মিনিস্টারকে এই দায় দিয়ে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। এছাড়া আইজি এবং ডিস্ট্রিক্ট কালেক্টর জড়িত থাকায় তাদেরকেও ট্রান্সফার করে দেওয়া হয়। পরিস্থিতি বেগতিক দেখে লাশে বাধ্য হয়ে পিএ টাকা নিয়ে কিট্টুর বাড়িতে উপস্থিত হয়। সেখানে কিট্টু আগে থেকেই শিবা মানিকে ডেকে এনেছিল। কিট্টু টাকা গুনে দেখে 8টা নোট কম আছে। সে পিএকে এই ব্যাপারে বললে পিএ হাত জোর করে কাঁদো কাঁদো হয়ে বলে সে কাল সকালেই বাকি টাকা দিয়ে দেবে। এতে সবাই বোঝা যায় সাধারণ কর্মচারী হয়েও কিট্টুর হাত কতখানি লম্বা। তো যাই হোক, কিট্টুর সচিবালয়ে অনেক প্রভাব ছিল। সে সচিবালয়ে ঢুকলে সবাই এত সম্মান করত, মনে হতো কোনো সচিব ভেতরে ঢুকছে। যেসব সমস্যা কোর্টে গিয়েও সমাধান হতো না, সেসব কাজ কিট্টুর কাছে আসলেই সমাধান হয়ে যেত। এছাড়া পুলিশের বিভিন্ন পদের অফিসারেরাও কিট্টুর সাহায্য নিতে বাধ্য হতো। যেমন একজন অফিসার সাইবার ক্রাইমের ট্রান্সফার নিতে চায়, এজন্য সে কিট্টুকে সাহায্য করে। কিট্টু আইজির সাথে কথা বলে তাকে ট্রান্সফারের ব্যবস্থা করে দেয়। আবার কোনো একজন রিটায়ার্ড জাজের কালো টাকা সাদা করতে হবে, কিট্টু নিমিষেই সেটা করে দেয়। এভাবে কিট্টু সবার কাছেই নিজের প্রভাব খাটাতে থাকে। তবে সে একটা জায়গায় এসে কিন্তু ধরা। এবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মানে সেই বদমাশ আভিয়াঙ্কারের যে কোনো প্রয়োজনে সে পিয়নের মতো হুকুম মানে। কিট্টু নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল, তখন আভিয়াঙ্কারের বউ তাকে ফোন দিয়ে বলে আজকে বাড়িতে পুজো আছে, অ্যারেঞ্জমেন্টের জন্য বড় একটা লিস্ট বানানো হয়েছে। কিট্টু এসে যেন সেগুলোর সব অ্যারেঞ্জ করে দেয়। কিট্টু জানায় সে সময়ের আগেই পৌঁছে যাবে। তো আভিয়াঙ্কারের বাড়িতে যাবার আগে কিট্টু আরেকটা সেটেলমেন্টে যায়। কয়েকজন পুলিশ অফিসার একটা রিয়েল এস্টেট ডিল নিয়ে খুব ঝামেলা করছিল। যদিও পুলিশের সাথে আগেই ডিল ফাইনাল হয়েছিল, তবুও তারা ঝামেলা করছিল। তাই কিট্টু সেখানে গিয়ে অফিসারকে কয়েকটা চড় থাপ্পড় মেরে দেয়। এরপরে আইজিকে দিয়ে ফোন করে ব্যাপারটা সেট করে দেয়। সাধারণ সচিবালয়ের কর্মচারীর হাতে মার খেয়ে অফিসারও প্রতিজ্ঞা করে সে এর প্রতিশোধ নেবেই। তো সন্ধ্যায় কিট্টু আভিয়াঙ্কারের বাড়িতে যায়। সে পুজোর জন্য সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে। এরপর সে আভিয়াঙ্কারের কাছে গিয়ে জানায় সব অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হয়েছে। আভিয়াঙ্কার তার উপরে বেশ খুশি হয়। রাতে আভিয়াঙ্কারের বেশ কয়েকজন বিজনেসম্যানের সাথে মিটিং ছিল। কিট্টু তাদেরকে ড্রিঙ্ক সার্ভ করে। আভিয়াঙ্কার কোনো একটা নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করছিল। কিট্টু ড্রিঙ্ক সার্ভ করার পরে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের আলোচনা শুনে নেয়। এরপরে সে বেরিয়ে আসে। পরের দিন কিট্টু একটা কুটির শিল্পের জন্য লাইসেন্স নিতে যায়। কলোনির মহিলাদের একদমই উপার্জন নেই, তাই তাদেরকে স্বাবলম্বী করার জন্য কিট্টু একটা কুটির শিল্প প্রতিষ্ঠান বানায়, যাতে সেখানে কাজ করে তারা আয় উপার্জন করতে পারে। এরপরে সে সচিবালয়ে আসে। সচিবালয়ের সামনে বসে সে পত্রিকা পড়ছিল। তখন সে কয়েকজন মহিলাকে একজন স্টাফের সাথে ঝামেলা করতে দেখে। মহিলাদের মাঝে নীল শাড়ি পরা একজনকে দেখে তার মনে ধরে যায়। কিট্টু তার সহকারী মারানের দিকে ইশারা করলে কি সমস্যা দেখার জন্য মারান সেখানে যায়। মহিলাদের সাথে কথা বলে জানা যায় এরা ক্ষুদ্র ঋণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিল। আবেদন পাশ হওয়ার জন্য এই স্টাফ তাদের কাছে ঘুষ নিয়েছিল, কিন্তু তবুও সে কাজ করে দেয়নি। মারান নীল শাড়ি পরা মেয়েটার সাথে কথা বলে জানতে পারে তার নাম ভীমলা। 2 বছর আগে তার ডিভোর্স হয়েছে। যদিও সে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পর তার স্বামী ক্রমাগত যৌতুকের জন্য চাপ দিতে থাকে, তাই সে ডিভোর্স দিয়ে দেয়। এখন ভীমলা স্বাবলম্বী হবার চেষ্টা করছে। মারান ভীমলার ফোন নাম্বার নিয়ে নেয় এবং কিট্টুর কাছে এসে সব জানায়। কিট্টু ঠিক করে সে ভীমলাকে হেল্প করবে। যাই হোক, পরের দিন কিট্টুর কাছে খবর আসে তার পরিচিত এক লোকের ছেলে মারা গেছে। কিট্টু ছেলেটার বাড়িতে খোঁজ নিতে গিয়ে জানতে পারে ছেলেটা স্কুলে পড়ে। স্কুলের সুইমিং পুলে তার লাশটা পাওয়া গেছে। কর্তৃপক্ষ বলছে সে পানিতে ডুবে মারা গেছে, তবে ছেলেটার পরিবার দাবি করছে স্কুলের প্রিন্সিপাল ছেলেটাকে টর্চার করে মেরে ফেলেছে, তাই হত্যা ধামাচাপা দিতে তাকে সুইমিং পুলে ফেলে দিয়েছে। কিট্টু সহকারীর কাছে জানতে পারে স্কুলের প্রিন্সিপাল আভিয়ঙ্কারের শালা। প্রিন্সিপাল ছেলেটার সাথে যা অন্যায় করেছে তাতে অবশ্যই তার সাজা হওয়া উচিত, কিন্তু আইনি প্রসেসে কিট্টু তার কিছুই করতে পারবে না। এই জন্য সে অন্য প্ল্যান করে। প্রথমে সে নার্কোটিক্স ডিপার্টমেন্টের রাভিরাজন নামের এক দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করে। সে রাভিরাজনকে বলে XML এর ছেলে মার্ডারের কেসে জেলে আছে, তার অপরাধটা নিজের মাথায় নিয়ে নেবে, আমার এরকম একজন ছেলের প্রয়োজন। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেটার হয় কোনো নেশাখোরকে পেলে। অনেক নেশাখোর আছে যারা নেশা করে লাইফ নষ্ট করে ফেলছে, এরকম একটা ছেলেই আমার প্রয়োজন। ড্রাগের কেসে 7 বছরের জেল হয়, আবার খুনের কেসেও 7 বছরের জেল হয়, তাই এরকম একটা ছেলেকে এনে দিতে পারলে আপনাকে 15 লাখ টাকা দেবো। টাকার অঙ্ক শুনে রাভিরাজন রাজি হয়ে যায়। গতদিনই তারা 3 জন নেশাখোরকে ধরেছিল, তাদের ভেতরে একজনকে সে কিট্টুর হাতে তুলে দেয়। কিট্টু ছেলেটাকে বোঝায় তার লাইফ এমনিও শেষ, তাই সে যদি কিট্টুর কাজ করতে রাজি হয় তবে সে ছেলেটার পরিবারকে অনেক টাকা দেবে। এটা শুনে ছেলেটা রাজি হয়ে যায়। আসলে কিট্টু অফিসার রাভিরাজনকে মিথ্যা বলেছিল, সে ছেলেটাকে দিয়ে প্রিন্সিপালকে খুন করাতে চাইছিল।
তাই পরের দিন কিট্টু ছেলেটাকে স্টুডেন্ট সাজিয়ে স্কুলে পাঠায়। প্রিন্সিপালের আশীর্বাদ নেবার জন্য সে অফিস রুমে ঢোকে এবং সুযোগ বুঝে প্রিন্সিপালকে খুন করে দেয়। এরপরে পুলিশ ছেলেটাকে গ্রেফতার করলে সে জানায় প্রিন্সিপাল তাকে বলাৎকার করছিল, এই জন্য সে প্রিন্সিপালকে খুন করেছে। শালার মৃত্যুতে আভিয়াঙ্কার বেশ ক্ষেপে যায়। সে আসল মাস্টারমাইন্ডকে খুঁজতে পুরো ফোর্স লাগিয়ে দেয়। এদিকে রাভিরাজন কিট্টু ট্রিক্স জানতে পেরে ঘাবড়ে যায়। কিট্টু তাকে ভুজুং ভাজুং বুঝিয়ে মুখটা বন্ধ রাখতে বলে আর ভরসা দেয় আভিয়াঙ্কার এসব ব্যাপারে কিছুই জানতে পারবে না। পরের দিন ভীমলা কিট্টুর সাথে দেখা করে এবং নিজের সিচুয়েশন বুঝিয়ে তার কাছে একটা চাকরি চায়। কিট্টু তার কুটির শিল্পের কারখানায় ভীমলাকে কাজ দেয়, পাশাপাশি থাকার জন্য একটা রুমও দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ভীমলার গুণ দেখে কিট্টু তার প্রতি আরও দুর্বল হয়ে যায়। ভীমলাও মনে মনে কিট্টুকে পছন্দ করত, তাই তারা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে ফেলে। তাদের বিবাহিত জীবনও সুন্দর কাটছিল। একদিন সকালে কিট্টু খেতে বসেছিল, তখন তার কাছে দিল্লি ম্যাডামের মানে ক্যাবিনেট মিনিস্টারের পিএ ভেনকাট মূর্তির ফোন আসে। সম্পর্কে সে দিল্লি ম্যাডামের ভাতিজাও হয়। ভেনকাট মূর্তি কিট্টুর সাথে আর্জেন্ট দেখা করতে চায়। কিট্টু দেখা করতে রাজি হলে ভেনকাট মূর্তি কিট্টুর বাড়িতে এসে দেখা করে। ভেনকাট মূর্তি জানায় দিল্লি ম্যাডাম তার আন্টি হয়, কিন্তু তার সাথে আজ পর্যন্ত সে একদিনও ভালো ব্যবহার করেনি। তার আন্টি দুনিয়ার সবার সাথে ভালো ব্যবহার করে, শুধু তাকে তাচ্ছিল্য করে। এই বয়সেও সে তাকে বাড়ির সব কাজ করে, এমনকি তাকে দিয়ে বাড়ির টয়লেট পর্যন্ত পরিষ্কার করায়। ভেনকাট মূর্তি নিজেও বৃদ্ধ হয়ে গেছে, তাই এই বয়সে এসেও এত অপমান অসম্মান সে আর সহ্য করতে পারছিল না। ভেনকাট মূর্তি কিট্টুকে বলে তার আন্টির নামে 300 একরের একটা জমি আছে, এটা সে জাপানিজ কোম্পানির কাছে বিক্রি প্ল্যান করছে। জাপানি কোম্পানি তাকে জমিটার জন্য 800 কোটি টাকা দিতে রাজি আছে। ভেনকাট মূর্তির ইচ্ছে ওই জমিটা যদি আংটি কোনোভাবে তার নামে ট্রান্সফার করে দেয় বা তার কাছে বিক্রি করে, তাহলে সে বাকিটা জীবন সম্মানের সাথে কাটাতে পারবে। আর কাজটা করে দিলে সে কিট্টুকে 200 কোটি টাকা দেবে। কিট্টু বলে এটা সম্ভব না। জাপানিজ কোম্পানি যদি 800 কোটি টাকা দাম বলে থাকে, তাহলে দিল্লির ম্যাডাম তাদের কেন নিষেধ করবে? আর যদি সে জাপানিজ কোম্পানির কাছে বিক্রি না করে, তাহলে ওই জমি কেনার জন্য আভিয়াঙ্কার আছে। তাহলে ভেনকাট মূর্তির কাছে সে জমি কেনই বা বিক্রি করবে? ভেনকাট মূর্তি বলে, আমি শুনেছি তুমি এক চুটকিতে আইজিকেও পর্যন্ত ট্রান্সফার করে দিয়েছো, তাই তোমার কাছে এই কাজটা কোনো ব্যাপারই না। এটা শুধু টাকা বা সম্পত্তির ব্যাপার নেই, বরং আমার মান সম্মানের ব্যাপার। ভেনকাট মূর্তির কথায় কিট্টু একটু কনফিউশনে পড়ে যায়। কিট্টুকে তার সহকারী ডেকে বলে, ভাই এটা 200 কোটির ব্যাপার, আমরা যেভাবেই হোক কাজটা করে ফেলব, আপনি রাজি হয়ে যান। সহকারীর কথায় কিট্টু কাজটা করতে রাজি হয়ে যায়। যে এলাকায় জমিটা আছে, কিট্টুর সহকারী সেই এলাকার সমস্ত ডিটেলস বের করে দেয়। ওই এলাকায় একজন এক্স এমএলএ আছে, তার নাম সুদর্শন। সে দিল্লি ম্যাডামেরই পার্টির লোক। 27 বছর ধরে সে এই পার্টিতে রাজনীতি করছে। যতদিন ক্ষমতায় ছিল এমএলএ সুদর্শন প্রচুর লুটেপুটে খেয়েছে। কাছের লোক বলতে তার একজন চাচাতো ভাই আছে, সেই সুদর্শনের সমস্ত কাজ সামলায়। তো কিট্টু এবার এই এক্স এমএলএকে টার্গেট করে। সে পরের দিন স্ত্রীকে হানিমুনের কথা বলে ওই এলাকায় চলে যায়। দিল্লি ম্যাডামের পিএ কাছের লোক শোনার পরে ওরা সবাই কিট্টুকে অনেক সময় করে। রাতে কিট্টু সুদর্শন সহ আরও অনেকের সাথে আড্ডায় বসে। তখন গল্পে গল্পে তারা জানায় জাপানিজ একটা কোম্পানি দিল্লি ম্যাডামের জমি দেখতে এসেছিল, খুব শীঘ্রই সেমা বিক্রি হয়ে যাবে। তখন কিট্টু তার ট্রিক্স খাটায়। সে সুদর্শনকে বোঝায় দিল্লি ম্যাডাম বিক্রি করবে, জাপানি কোম্পানি কিনবে। এখানে আপনার তো কোনো লাভ হলো না। যদি এখান থেকে কিছু টাকা কামাতে চান, তাহলে কোর্টে পিটিশন দায়ের করেন। এমন পিটিশন দায়ের করবেন যাতে কোর্টে প্রমাণ হয় এই জমিগুলো বিক্রি করলে কৃষকের ক্ষতি হবে। সুদর্শন ওপরে এমন ভান ধরা যেন সে কিট্টুর কথাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু পরের দিন সকাল হতেই সে কোর্টে গিয়ে পিটিশন দায়ের করে দেয়। সে পিটিশনে উল্লেখ করে এখানে প্রজেক্টে কাজ শুরু হলে কৃষকদের অনেক ক্ষতি হয়ে যাবে, তাদের কৃষিকাজ ব্যাহত হবে। পিটিশন দায়েরের পরে প্রেস এসেও সুদর্শনকে জিজ্ঞাসাবাদ করে, ফলে সেটা নিউজে প্রচার হয়ে যায়। এই নিউজটা দিল্লি ম্যাডামের কাছেও পৌঁছে যায়। সুদর্শন সারা জীবন দিল্লি ম্যাডামের গোলামি করেছে, অথচ আজ সে তারই বিরুদ্ধে যাচ্ছে। এটা দেখে দিল্লি ম্যাডাম হতবাক হয়ে যায়। এদিকে কিট্টু এবার সেকেন্ড ট্রিক্স খাটায়। সে সুদর্শনের ভাই কাবিরকে হাত করে। সে কাবিরকে বোঝায়, তোমাকে একটা গোপন কথা বলছি, এটা তুমি আর কাউকে বলবা না। ওপর মহলে তোমার ভাইয়ের রেপুটেশন নষ্ট হয়ে গেছে, তাই তারা এখানে নতুন কাউকে প্রতিনিধি বানাতে চাইছে। আমি তাদের কাছে তোমার নামটা সাজেস্ট করেছি। নেক্সট টাইম তুমি এখানকার এমএলএ হবে, তাই কেউ যদি তোমাকে ফোন দিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করে, তুমি হ্যাঁ বলে দেবে। কথাগুলো শুনে কাবির খুশিতে গদগদ হয়ে যায় আর কিট্টুর ফাঁদে পা দিয়ে ফেলে। এরপরে কিট্টু চিফ সেক্রেটারিকে ফোন দিয়ে বলে, স্যার একটা গোপন নিউজ পেলাম, সুদর্শন পার্টি ছেড়ে দিচ্ছে, আপনি ওর ভাই কাবিরের কাছে ফোন দিয়ে শিওর হয়ে নেন। তো চিফ সেক্রেটারি এবার কাবিরকে ফোন দিয়ে জিজ্ঞেস করে সুদর্শন পার্টি ছেড়ে দিচ্ছে কিনা। প্রশ্নের উত্তরে কাবিরও বলে দেয় সুদর্শন এরকমই চিন্তাভাবনা করছে। এটা শুনে চিফ সেক্রেটারি সোজা দিল্লি ম্যাডামের কাছে যায় এবং ব্যাপারটা জানিয়ে দেয়। দিল্লি ম্যাডাম টেনশনে পড়ে যায়। তার গোলাম এখন তাকেই লাথি মারছে, তার মানে সে নিশ্চয়ই বড় কোনো প্ল্যান করছে। এদিকে কিট্টু আর কাবির সুদর্শনের কান ভাঙানি দিয়ে বলে পার্টি থেকে তাকে বের করে দেয়া হচ্ছে। এটা শুনে সুদর্শনের মাথা খারাপ হয়ে যায়। কিট্টু সুদর্শনের রেগে থাকার পুরো সুযোগটা কাজে লাগায়। সে একজন মিনিস্টারকে ফোন দিয়ে সুদর্শনের সাথে কথা বলিয়ে দেয়। সুদর্শন যেহেতু রেগে ছিল, তাই সে উঁচু গলায় মিনিস্টারের সাথে কথা বলে আর হুমকি দেয়। দিল্লি ম্যাডামের জমিতে জাপানি প্রজেক্ট হচ্ছে,
সে এই প্রজেক্টে বাংলা দেবে। সুদর্শনের সাথে কথা বলে এবার মিনিস্টারের মনে হয় সে হয়তো সত্যি পার্টি ছেড়ে দিচ্ছে এবং দিল্লি ম্যাডামের বদনাম করতে চাইছে। এই জন্য মিনিস্টার দিল্লি ম্যাডামকে ফোন করে ব্যাপারটা জানায়। তারপরে কিট্টু থার্ড ট্রিক্স কাজে লাগায়। সে গুন্ডা দিয়ে সুদর্শনকে খুন করিয়ে দেয়। এতে সব সন্দেহ চলে যায় দিল্লি ম্যাডামের দিকে। সবাই ধারণা করে দিল্লি ম্যাডামের জমি বিক্রিতে ঝামেলা করাতে সে সুদর্শনকে মেরে ফেলেছে। দিল্লি ম্যাডাম এবার সব দিক থেকে বেকায়দায় পড়ে যায়। তাই সে পরামর্শ নেবার জন্য আভিয়ানকরকে ফোন করে। আভিয়ানকর বলে এই মুহূর্তে দিল্লি ম্যাডামের নামে জমিটা রাখার রিস্ক হয়ে যাবে। যেহেতু জমিটাকে নিয়েই এত কন্ট্রোভার্সি, তাই জমিটা দিল্লি ম্যাডামের নামে থাকলে তার অনেক রেপুটেশন নষ্ট হবে। এই জন্য আভিয়ানকর জমিটা অন্য কারো নামে ট্রান্সফার করতে পরামর্শ দেয়। দিল্লি ম্যাডাম জমিটা আভিয়ানকারের নামে ট্রান্সফার করতে চায়, কিন্তু যেভাবে মিডিয়া জমির ব্যাপারটা নিয়ে কাটাছেড়া চলছে তাতে আভিয়ানকার এই ঝামেলা ইনভলভ হতে চাইছিল না। আবার কোনো এমপি বা মন্ত্রীও এই মুহূর্তে জমিটা নেবে না। তাই আভিয়ানকর জমিটা ভেঙ্কট মূর্তির নামে ট্রান্সফার করে দিতে বলে। যেহেতু ভেঙ্কট মূর্তি দিল্লি ম্যাডামের অনুগত, তাই আপাতত তার নামে জমিটা ট্রান্সফার করে দিয়ে পরবর্তীতে আবার নিজের নামে ব্যাক করে নিয়ে নেবে। তো এরপরে দিল্লি ম্যাডাম ভেঙ্কট মূর্তিকে ফোন করে জানায় নেক্সট দিনে তার নামে জমি ট্রান্সফার করা হবে। কথাটা শুনে ভেঙ্কট মূর্তির আনন্দ আর ধরে কে? এত কঠিন কাজটা কিট্টু জাস্ট 2 দিনে করে ফেলল। যাই হোক, কাজ হয়ে যাওয়ার পরে ভেঙ্কট মূর্তি কিট্টুপের ডিল মোতাবেক 200 কোটি টাকা দিয়ে দেয়। কিন্তু এদিকে লাস্ট কয়েকদিনে ঘটা ঘটনাগুলো দিল্লি ম্যাডাম কিছুতেই হজম করতে পারছিল না। সে আবারও আভিয়ানকরের পরামর্শ নেবার জন্য ফোন দেয়। সে আভিয়ানকরকে বলে আমার সবকিছু কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার পায়ের নিচে পড়ে থাকা এমএলএ আমার বিরুদ্ধে কেস করার সাহস পেল কিভাবে? আর হঠাৎ করে তাকে এমন একটা সময় খুন করা হলো, আমি নিজের জমি পিএর নামে ট্রান্সফার করতে বাধ্য হলাম। ফলে রাতারাতি আমার পিএ কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেল। তাই এর মাঝে নিশ্চয়ই বড় কোনো রহস্য লুকিয়ে আছে। আভিয়ানকর পরামর্শ দেয় আপনি জাপানি কোম্পানির সাথে ডিল ক্যান্সেল করে দেন। এসব কিছু যদি শুধুমাত্র জমির জন্য হয় তাহলে প্রজেক্ট বন্ধ হয়ে গেলেও ওই জমির মূল্য 800 কোটি থেকে ডিরেক্ট 30 কোটিতে নেমে যাবে। আভিয়ানকরের পরামর্শ মতো দিল্লি ম্যাডাম প্রজেক্টটা বন্ধ করে দেয়। তখন ভেঙ্কট মূর্তি আবারও কিট্টুর কাছে আসে এবং বলে ওই জমিটা নিয়ে লাভের বদলে আমার আরও লস হয়ে গেল। জাপানিজ কোম্পানির প্রজেক্ট বন্ধ করে দেওয়ায় ওটার মূল্য এখন মাত্র 30 কোটি টাকা, অথচ কাজের জন্য তোমাকেই দিতে হয়েছে 200 কোটি টাকা। তাই 30 কোটির উপরে নিজের কমিশন রেখে বাকি টাকা আমাকে ফেরত দাও। যদিও ভেঙ্কট মূর্তির দাবিটা অযৌক্তিক, তবুও কিট্টু একটু টু শব্দ না করে কমিশনের 200 কোটি টাকা ভেঙ্কট মূর্তিকে ফেরত দিয়ে নেয়, কারণ কিট্টুর আরও বড় কোনো প্ল্যান ছিল। তো যাই হোক, কয়েকদিন পরে আভিয়াঙ্কার কয়েকজন পলিটিক্যাল লিডারের সাথে কথাবার্তা বলছিল। তখন একজন কিট্টুর কথা তোলে এবং বলে আপনার শিষ্যও কিন্তু আপনার চেয়ে কম না। কথাটা শুনে আভিয়াঙ্কার একটু অবাক হয়। তখন লোকটা জানায় রিসেন্টলি কিট্টু ভেঙ্কট মূর্তির সাথে ডিল করে হিউজ পরিমাণ কমিশন পেয়েছিল, কিন্তু ভেঙ্কট মূর্তি আবারও টাকাটা ব্যাক চাওয়ায় সে হাসি মুখে টাকাটা ব্যাক করে দিয়েছে। পাশ থেকে আরেকজন বলে ওঠে এমএলএর মার্ডারের পেছনেও কিট্টুরই হাত ছিল। এসব শুনে আভিয়ানকার বলে কিট্টু তো সচিবালয়ে টুকটাক দালালি করে বেড়ায়, সে এত কিছু কিভাবে সামলাবে? তখন পাশ থেকে আরেকজন বলে ওঠে তার জানা মতে কিট্টু অন্তত 8 জন জাজের ইলিগাল টাকা পয়সা সামলায়। সে মুহূর্তের ভেতরে যে কোনো অ্যামাউন্টের কালো টাকা সাদা করে দেবার ক্ষমতা রাখে। এসব শুনে আভিয়াঙ্কার বুঝতে পারে এতদিন কিট্টুকে নিজের আন্ডারে কাজ করিয়েও সে তার ব্যাপারে কিছুই জানতে পারেনি। সেই কি ব্যাপারে জানার জন্য অস্থির হয়ে ওঠে। এই জন্য সে টাস্ক ফোর্সের স্পেশাল অফিসার রাম পাণ্ডেকে ডেকে আনে এবং আনঅফিশিয়ালি কিট্টুর ব্যাপারে ইনকোয়ারি করার নির্দেশ দেয়। ইনকোয়ারি করার সময় জানা যায় কিট্টু আইজিকে ট্রান্সফার করিয়েছে। এটা শুনে আভিয়ানকারের মাথা খারাপ হয়ে যায়। সে কিছুতেই বুঝতে পারছিল না আইজির মতো পাওয়ারফুল একটা পদবীর অফিসারকে সে কিভাবে ট্রান্সফার করালো। এছাড়া কিট্টুর বিভিন্ন লোকের সাথে সেটেলমেন্টের ব্যাপারগুলো সামনে চলে আসে। সে একজনকে 2.5 কোটি টাকার বিনিময়ে রেলওয়েতে কন্ট্রাক্ট পাইয়ে দিয়েছে। পুরো শহরে সিএমের মাধ্যমে 86টা ওয়াইন শপের লাইসেন্স পাইয়ে দিয়েছে। এভাবে ইনকোয়ারিতে বেরিয়ে আসে কিট্টু এখন পর্যন্ত প্রায় 6,236 কোটি 24 লাখ টাকার কমিশন খেয়েছে। টাকার অঙ্ক শুনে সবার মাথায় বজ্রপাত হবার মতো অবস্থা হয়। সামান্য পিয়ন বা কেরানি হয়ে এত বড় স্ক্যামের রেকর্ড আর কারো নেই। তবে ইনকোয়ারিতে এটাও বেরিয়ে আসে কিট্টুই আভিয়াঙ্কারের শালা অর্থাৎ প্রিন্সিপালকে হত্যা করিয়েছে। এবার আভিয়াঙ্কা তার উপরে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। এছাড়া কিট্টু বেশ কয়েকজন মিনিস্টার এবং ঊর্ধ্বতন অফিসারদেরও ক্ষতি করেছিল, তাই সবাই মিলে কিট্টুকে শায়েস্তা করার কথা ভাবে। কিন্তু সমস্যা হলো কিট্টুর বিরুদ্ধে লিগ্যাল কোনো প্রমাণ ছিল না। তাছাড়া চিফ মিনিস্টার পর্যন্ত কিট্টুর সাথে জড়িত ছিল, তাই তার বিরুদ্ধে প্রমাণ জোগাড়ের জন্য তারা কিট্টুর কাছের লোকেদের ধরে আনে। এছাড়া তারা কিট্টুকেও তুলে আনে। যদিও কিট্টু পালানোর চেষ্টা করেছিল, তবে লাভ হয় না। আইজি এবং একজন মিনিস্টার কিট্টুকে একটা সিক্রেট জায়গায় আটকে রেখে জিজ্ঞেস করে 6,236 কোটি টাকা সে কোথায় রেখেছে। কিট্টু বলে আমার নামে এফআইআর দায়ের করেন, আমি তখন আপনাদের টাকার কথা বলবো। এটা শুনে মিনিস্টার রেগে যায়।
কারণ তারা লিগ্যালি স্টেপ নিতে গেলে অনেক এমএলএ মিনিস্টার সরকারি কর্মকর্তারা ফেসে যাবে, কারণ কিট্টুর এই হাজার হাজার কোটি টাকা আয়ের উৎস তো তারাই। একটু পরে সেখানে আভিয়ানকার আসে। সে একটা লাঠি দিয়ে কিট্টুকে কিছুক্ষণ মারে, তারপর বলে কিট্টুকে বাঁচিয়ে রাখার রিস্ক, তাই তাকে মেরে ফেলা উচিত। মেরে ফেলার কথা শুনেও কিট্টু একটু ভয় পায় না, উল্টো সে হাসতে থাকে। তখন মিনিস্টার রাগ করে তাকে লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দেয়। পরবর্তীতে টাস্ক ফোর্সের স্পেশাল অফিসার রাম তাকে মারতে বারণ করে, কারণ এতগুলো টাকা সে কোথায় লুকিয়ে রেখেছে সেটা জানা জরুরি। তারা জিজ্ঞাসাবাদের জন্য কিট্টুর অ্যাসিস্ট্যান্ট মারানকে, কিট্টুর স্ত্রী ভিমলাকে এবং কিট্টুর ক্লোজ একজন চাওয়ালাকে তুলে আনে। পুলিশ তাদের টর্চার করেও কোনো কথা বের করতে পারে না। ভিমলা এই সময় প্রেগনেন্ট ছিল, তাই রাম তাকে ছেড়ে দিতে বলে। তবে তাদের লোক সবসময় ভিমলার উপরে নজর রাখত। এদিকে কিট্টুর বাড়িঘর সবকিছু সার্চ করে তারা একটা চিপ পায়। সেটা থেকে তারা অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্টসের ডিটেলস পায়। অ্যাকাউন্টসের ট্রানজ্যাকশন চেক করে তারা জানতে পারে এই অ্যাকাউন্টসগুলো থেকে 610 কোটি টাকার ট্রানজ্যাকশন হয়েছে। এর ভেতরে 210 কোটি টাকা গেছে এনজিও 450 জন সদস্যের কাছে। আর এই টাকাগুলো তাদেরই দেওয়া হয়েছে যারা লোন পরিশোধ করতে পারছে না বা যাদের লোন নেওয়ার ক্ষমতা নেই। এছাড়া কিট্টুর অ্যাকাউন্টস থেকে কয়েকটা শ্মশানেও টাকা যায়। যেসব দরিদ্র মানুষদের লাশ শতস্কারের টাকা নেই, কিট্টির টাকায় তাদের লাশে শতস্কার করা হয়। এছাড়া কিট্টুর একটা ইন্স্যুরেন্স কোম্পানিও আছে, যার মাধ্যমে সে গরিব জেলেদের নৌকা, জাল ইত্যাদি কেনার টাকা দিয়ে হেল্প করে। তাছাড়া কিট্টুর অ্যাকাউন্টস থেকে 183 কোটি টাকা অসংখ্য মেধাবী স্টুডেন্টদের পড়াশোনা করানোর পেছনে খরচ হয়েছে। তার টাকায় অন্তত 271 জন ছেলেমেয়ের লেখাপড়া চলছে। পুলিশ সেই সব লোকদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে। সবার ভাষ্য অনুযায়ী কিট্টুর কাছে সাহায্য চেয়ে কেউ কখনো খালি হাতে ফেরত যায়নি। রাম বুঝতে পারছিল না কিট্টু এইসব মানুষদের কেন হেল্প করছে। সে কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত থাকলেও না হয় বোঝা যেত সে রাজনৈতিক ফায়দা নিতে এসব করছে। তো একটু পরে রামের হাতে একটা শহরের ঠিকানা আসে, সেটা চাওয়ালার দোকানে পাওয়া গেছে। রাম এবার কিট্টুর মুখোমুখি হয়ে সেই জায়গার ব্যাপারে জিজ্ঞেস করে। কিট্টু জানায় ওখানেই তার জন্ম। কিট্টুই হলো সেই বিধবা মায়ের সন্তান। 1982 সালে যাকে আবিনকারের লোকেরা রেপ করে হত্যা করেছিল। এরপরে কিট্টুকে পুলিশ ময়লার ভাগাড়ে ফেলে আসে। সৌভাগ্যবশত একজন বৃদ্ধ পাগলা কিসিমের লোক কিট্টুর কান্নার আওয়াজ শুনে তাকে হেল্প করার জন্য এগিয়ে আসে। সে কিট্টুকে কোলে তুলে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল। কিট্টু এরপর থেকে এই বৃদ্ধের কাছেই বড় হতে থাকে। বৃদ্ধ বামপন্থী সমর্থক ছিল। সে সবসময় কিট্টুকে জীবন দর্শনের শিক্ষা দিত। লাইফের প্রতিটা পদে পদে সে কিট্টুকে কিছু না কিছু শেখাতো। ফলে অল্প বয়সেই কিট্টু বেশ জ্ঞানী হয়ে ওঠে। এদিকে গত 8 বছর ধরে কিট্টুর মায়ের খুনের কেস কোর্টে চলছিল। অবশেষে একদিন রায়ের সময় চলে আসে। আভিনকার জাজকেও কিনে নিয়েছিল, তাই জাজ কিট্টুর মাকে প্রস্টিটিউট আখ্যা দিয়ে কেসটা ডিসমিস করে দেয়। কেস জিতে আভিনকার যখন কোর্ট চত্বর থেকে বের হচ্ছিল, তখন বৃদ্ধ কিট্টুকে বলে, এই লোকটাকে ভালো করে চিনে রাখ, ওর চেহারাটা কখনো ভুলবি না। বাড়ি ফিরে বৃদ্ধ কিট্টুকে জিজ্ঞেস করে তার মায়ের খুনিদের ব্যাপারে সে জানে কিনা। কিট্টু বেশ ইন্টেলিজেন্ট ছিল, তাই সে খুনিদের নাম বলে নেয়। বৃদ্ধ তখন বলে এই খুনিরা তো সরাসরি অপরাধের সাথে যুক্ত, কিন্তু তাদেরকে সাহায্য করা জাজও কিন্তু এদের মতোই অপরাধী। আর সবচেয়ে বড় অপরাধী হলো আভিনকার। সেই সবকিছুর মাস্টারমাইন্ড। নির্বাচনে যেই জিতুক না কেন, সে সবাইকেই কন্ট্রোল করে। সবার উপরে বসে সে সিস্টেমকে নিজের হাতের মুঠোয় কবজ করে রেখেছে। যুগের পর যুগ ধরে আভিনকার মানুষের রক্ত চুষে সম্পদের পাহাড় করছে। তাকে প্রতিহত করতে হলে তার মতোই মাস্টারমাইন্ড নেতা হয়ে উঠতে হবে। তার মতোই পুরো সিস্টেমের উপরে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। তবেই আভিনকারের সাথে লড়াই করা যাবে। বৃদ্ধের কথাগুলো কিট্টু ভালোভাবে নিজের মস্তিষ্কে ঢুকিয়ে নেয়। এরপরে আরও কয়েক বছর কেটে যায়। বৃদ্ধের প্রতিবাদী ভাষা ছিল দেয়ালে গ্রাফিতি আঁকা। সে বিভিন্ন দেয়ালে গ্রাফিতি এঁকে অন্যায়ের প্রতিবাদ করত। একদিন মন্দিরের দেয়ালে আঁকা একটা গ্রাফিতি থানার বড়বাবুর অপছন্দ হয়, তাই পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে টর্চার করে মেরে ফেলে। বৃদ্ধের মৃত্যুর পরে কিট্টু শহরে চলে আসে। এরপরে বৃদ্ধের বলা ছোটবেলার পরামর্শই মূলত কিট্টু বড় হয়ে এক্সিকিউট করছিল। তো যাই হোক, কিট্টুর শিকার অবগ্ধ নেবার পরে রাম কিট্টুর জন্মস্থান সহ আরও অনেক জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু টাকার কোনো ট্রেস পায় না। এভাবে 6 মাস কেটে যায়। তারা কিট্টুকে ছাড়েও না, আবার তার বিরুদ্ধে কোনো প্রমাণও পায় না। এদিকে ভিমলার গর্ভের সন্তানের ডেলিভারির সময় হয়ে আসছে, তাই একদিন কিট্টু তার লকানো টাকার লোকেশন জানিয়ে দেয়। সে একটা ময়লার ভাগাড়ে ময়লার নিচে টাকাগুলো রেখেছিল। এরকম একটা জায়গায় হাজার হাজার কোটি টাকা থাকতে পারে, এটা যে কারো ধারণার বাইরে। তো পুলিশ রেড দিয়ে টাকাগুলো উদ্ধার করে। সেখান থেকে 5,387 কোটি টাকা এবং অনেকগুলো সোনার বার উদ্ধার হয়। কথা ছিল টাকার লোকেশন জানিয়ে দিলে কিট্টুকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু আভিনকার তাকে ছাড়তে নিষেধ করে। কিট্টুকে ছাড়ার বদলে তারা ওকে প্রচুর মারধর করে। এরপরে ওর নামে 167টা কেস ফাইল করে দেয়। ফলে দিনের পর দিন সে কোর্টে চক্কর কাটতে থাকে।
অনেক হেনস্থার পরে অবশেষে সে এবং তার অ্যাসিস্ট্যান্ট মারান জামিন পায়, কিন্তু জামিন পাবার পরেও প্রত্যেকটা দিন তাদের বিভিন্ন কোর্টে হাজিরা দিতে যাওয়া লাগতো। এভাবে চলতে চলতে মারান একদিন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সে আর এসব ধকল সামলাতে পারছিল না। সে কাঁদতে কাঁদতে কিট্টুকে বলে তারা ভুল করেছে। তবে কিট্টু কথাটা মানতে নারাজ। তার আইডিওলজি থেকে সে যা করেছে একদম ঠিক করেছে। কিট্টু বলে তারা যদি পড়াশোনা করে সরকারি বড় কর্মকর্তা হতো কিংবা জর্জ ব্যারিস্টার হতো তাহলেও আভিয়ঙ্কারের 5 আটা লাগত, না হলে তারা এই সমাজে টিকতে পারত না। আভিয়ঙ্কার এবং তার পোষা রাজনীতিবিদেরা দেশের এত টাকা আত্মসাৎ করেছে যে হতদরিদ্র মা সন্তানের দুধের টাকা জোগাড় করতে পারে না। হতদরিদ্র বাবা ছেলে মেয়েদের মুখে দুবেলা 2 মুঠো খাবার তুলে দিতে পারে না। দুর্নীতির কারণে এ দেশের পেট্রোলের দাম অন্য যে কোনো দেশের তুলনায় বেশি। গরিব রোগীদের সরকারি হাসপাতালে চিকিৎসা নেই, তাদেরকে জোরপূর্বক প্রাইভেট হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অথচ যেই মানুষগুলো ঠিকমতো খেতেই পায় না তারা চিকিৎসা করাবে কি দিয়ে? 20 থেকে 22 বছর ধরে পড়াশোনা করে কোটি কোটি ছেলেমেয়ে বেকার ঘুরে বেড়াচ্ছে, কারণ ঘুষ ছাড়া এ দেশে চাকরি হয় না। এছাড়া অন্যের সম্পদ লুট করা, কৃষকের জমি বেদখল করার মতো ঘটনাও হর হামেশাই ঘটছে। এদেশের সিস্টেমের প্রতিটা রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে পড়েছে। তাই এই সিস্টেমকে চেঞ্জ করার জন্যই কিট্টু এসব কাজ করেছে। সে এসব দুর্নীতিবাজদের কাছ থেকে কমিশন নিয়ে সেই টাকা আবার গরিবদের হাতেই তুলে দিত। তাই তার নিজের কাজ নিয়ে একটুও অনুশোচনা নেই। যাই হোক, এদিকে টাস্ক ফোর্স কিট্টুর টাকা পয়সা নিয়ে ঘাটাঘাটি করে জানতে পারে তারা কিট্টুর কাছ থেকে সব টাকা পয়সা উদ্ধার করতে পারেনি, বরং কিট্টুর কাছে লুকানো আরও অনেক টাকা আছে। তারা বারবার ক্যালকুলেশন করেও কিট্টুর টাকার হিসাব মিলাতে পারছিল না। অন্যদিকে আভিয়ঙ্কার বড় ফিল্ডে খেলার জন্য প্রস্তুত হচ্ছিল। সে পার্টির সমস্ত মেম্বার এবং অন্তত 36 জন জাজকে কিনে নেয়। এছাড়া ফরেন অ্যাফেয়ার্স, অ্যাটর্নি জেনারেল সবাইকে সে হাত করে দেয়, কারণ সে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সে যেভাবে সবার উপরে প্রভাব বিস্তার করেছে তাতে তার প্রেসিডেন্ট হওয়া অলমোস্ট নিশ্চিত। অবশ্য কিট্টু আভিয়ঙ্কারের প্ল্যান জানত। সে টেনশন করছিল, ক্ষমতার বাইরে থেকেও আভিয়ঙ্কার এত অপরাধ করছে, ক্ষমতায় গেলে তো সে দেশটাই বিক্রি করে দেবে। তার মতো শয়তান প্রেসিডেন্ট হলে এই দেশের অস্তিত্বই হারিয়ে যাবে। এই জন্য সে যে কোনো মূল্যে আভিয়ঙ্কারের প্রেসিডেন্ট হওয়া আটকানোর প্ল্যান করে। এদিকে আভিয়ঙ্কার ইন্ডিয়ার টপ 4 নম্বর ধনী ব্যক্তি ফেরোজির সাথেও কোলাবোরেশন করে। ফেরোজি তার নির্বাচনে প্রচুর টাকা ইনভেস্ট করতে রাজি হয়। এতে আভিয়ঙ্কারের সাথে পাল্লা দেবার মতো আর কোনো প্রার্থীই থাকে না। অন্যদিকে কিট্টু যেখানেই যাচ্ছিল আভিয়ঙ্কারের লোকেরা তাকে ফলো করছিল। ভীমলার ভয় ছিল, কিট্টুর পরিচয় জানার পরেও ওরা তাকে ছেড়ে দিয়েছে, তার মানে ওদের নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান আছে। সবসময় ইনফরমারেরা কিট্টুকে ঘিরে থাকত, তবুও সে নিজের প্ল্যান জানারোটে কাজে লেগে পড়ে। কিট্টু লাস্ট 15 বছরে নিজের এমন পজিশন তৈরি করেছে, দেশে বিদেশে কিট্টুর অসংখ্য লোকেরা ছড়িয়ে ছিটিয়েছিল। এদেরকে কিট্টু কাজে লাগাতে শুরু করে। ভিড়ের ভেতরে একটা বাচ্চা ছেলে কিট্টুকে একটা স্মার্ট ওয়াচ দিয়ে যায়। এটার মাধ্যমে সে সিক্রেটলি অন্যদের সাথে যোগাযোগ করতে পারবে। কিট্টু তার বাকি টাকা দিয়ে বিটকয়েন সহ আরও বেশ কিছু ক্রিপ্টো কয়েন কিনে রেখেছিল। বর্তমান রেট অনুযায়ী বিটকয়েন ভাঙালে অন্তত 197 কোটি টাকা হবে। সে নিজের সোর্সের মাধ্যমে সেই টাকা দেশে ফিরিয়ে নিয়ে আসে। এরপর সে বেশ কয়েকজন হ্যাকারকে হায়ার করে। কিট্টুর টাকাতে এরা পড়াশোনা করছিল, তাই ওরা কিট্টুকে যে কোনো মূল্যে হেল্প করতে চায়। কিট্টু তাদেরকে দিয়ে আভিয়ঙ্কারের বিভিন্ন ফ্যাক্টরিতে ম্যালওয়্যার ভাইরাস অ্যাটাক করে। ফলে ফ্যাক্টরিগুলো কয়েকদিনের জন্য বন্ধ হয়ে যায়। এতে আভিয়ঙ্কের কয়েক হাজার কোটি টাকা লোকসান হয়ে যায়। রামের ধারণা ছিল এসব কিট্টু করছে, কিন্তু আভিয়ঙ্কারের যখন সর্বনাশ হচ্ছিল, কিট্টু তেমন আরামে বসে সদরঘাটের পান চিবিয়ে যাচ্ছিল। তাই আর তার উপরে কেউই ডিরেক্ট সন্দেহ করতে পারছিল না। কিট্টু শুধু এখানেই থেমে থাকে না, সে আভিয়ঙ্কারের কর্মচারীদের টিফিন বক্সের মধ্যে করে আভিয়ঙ্কারের বিভিন্ন গোডাউনে বোম পাঠিয়ে দেয়। ফলে
আভিয়াঙ্কারের বেশ কয়েকটা গোডাউন ধ্বংস হয়ে যায়। তারা এবারও কিট্টুর উপরে সরাসরি সন্দেহ করতে পারে না, কারণ পুরো সময়টা কিট্টু বাড়ির বাইরে বের হয়নি। বোমা ব্লাস্টের সময়ে সে বাসন ভিডিও দেখছিল। তো নেক্সট কিট্টু আভিয়াঙ্কার কোম্পানির একটা গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এই গাড়িতে করে গরু পাচার হচ্ছিল। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভারতীয় হিন্দুরা গরুকে দেবতা মানে, তাই গরু পাচারের ব্যাপারটা সামনে আসায় আভিয়াঙ্কারের রেপুটেশন নষ্ট হয়। মিডিয়াতেও ফলো করে নিউজটার প্রচার হতে থাকে। আভিয়াঙ্কা দিল্লি ম্যাডামকে ফোন করে দিল্লি ম্যাডাম জানায় আভিয়াঙ্কার টেনশনের কিছু নেই, রাতে আইপিএল ম্যাচ আছে, সবাই আইপিএল নিয়েই ব্যস্ত হয়ে যাবে, কেউই আভিয়াঙ্কারের নিউজটা দেখবেই না। তবুও আভিয়াঙ্কা দিল্লি ম্যাডামকে একটু বকাঝকা করে, তাই দিল্লি ম্যাডাম রামিকে ফোন করে কিট্টুকে অ্যারেস্ট করার নির্দেশ দেয়। যদিও আইনিভাবে সে কিট্টুকে অ্যারেস্ট করতে পারবে না, তবুও নেত্রীর কথা শুনে সে কিট্টুকে অ্যারেস্টের জন্য সবাইকে অ্যালার্ট করে দেয়। কিট্টু একটা টঙে বসে চা খাচ্ছিল, তখন পুলিশ তাকে গ্রেফতার করতে আসলে সে ফাইট ব্যাক করে এবং সবাইকে মেরে পালিয়ে যায়। এরপরে কিট্টু তার নেক্সট মুভ দেয়। সে একজন কল গার্লের মাধ্যমে ফেরোজির ছেলে আমিরকে কিডন্যাপ করিয়ে নেয়। এরপরে কিট্টু ফেরোজিকে ফোন দিয়ে বলে, শুনেছি আপনি আভিয়াঙ্কারের নির্বাচনে এমপিদের কেনার জন্য ৮,০০০ কোটি টাকা দিয়েছেন। আপনাকে আপনার ৮,০০০ কোটি টাকা ফেরত দেওয়া হবে, বিনিময়ে আভিয়াঙ্কার যেন প্রেসিডেন্ট নির্বাচনের লিস্ট থেকে বাদ পড়ে যায়। বাই চান্স ও যদি প্রেসিডেন্ট হয়ে যায়, তাহলে আপনার ছেলেকে আমরা মেরে ফেলব। ফেরোজি এবার ক্ষেপে গিয়ে আভিয়াঙ্কারকে ফোন দিয়ে গালাগালি করে এবং বলে, এই ৮,০০০ কোটি টাকা বাদ দিলেও লাস্ট ৩ বছরে আভিয়াঙ্কারের পার্টির জন্য সে অন্তত ৮ লাখ কোটি টাকা খরচ করেছে। তাই যদি তার ছেলের কিছু হয়ে যায়, তাহলে সে আভিয়াঙ্কারের অবস্থা খারাপ করে দেবে। আভিয়াঙ্কারের সাথে কেউ কখনো এই ভাষায় কথা বলেনি, তাই সে এতটাই বিস্মিত হয়ে যায় যে কোনো কথাই বলতে পারে না। ফোন কাটতে পুলিশের সার্ভারে কিট্টু ফোন করে রাম কিট্টুকে অফার দেয়, সে যদি ফেরোজির ছেলেকে ফিরিয়ে দেয় তাহলে ৮,০০০ কোটি টাকা কিট্টুর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে, পাশাপাশি তার পছন্দমতো দেশে সেফ এক্সিট দেওয়া হবে। কিট্টু লারকে তাচ্ছিল্য করে বলে, একজন ধনী ব্যক্তির ছেলেকে উদ্ধারের জন্য তুমি পুরো প্রশাসন এবং ডিফেন্স মিনিস্ট্রিকে কাজে লাগিয়ে দিয়েছ, ৮,০০০ কোটি টাকার ডিল অফার দিচ্ছ। অথচ এর সামান্য যদি তুমি সাধারণ মানুষের জন্য করতে, তাহলে দেশটা বদলে যেত। তুমি যে মানুষটার হয়ে কাজ করছো ভেবে দেখো সেটা সঠিক করছো না ভুল করছো। এই বলে কিট্টু ফোন কেটে দেয়। তারপরে কিট্টু তার নেক্সট মুভের জন্য রেডি হয়। সে তার হ্যাকারকে দিয়ে দেশের সমস্ত টিভি চ্যানেলের কন্ট্রোল নিয়ে নেয় এবং নিজের ভাষণ টেলিকাস্ট করে। সে 213 জিবি ডেটা ফাইল পুরো দেশের মানুষের সাথে শেয়ার করে। এর ভেতরে 18,000 পৃষ্ঠার পিডিএফ ফাইলও আছে। কিট্টুর লাস্ট 12 বছর দালালি করে যতজনের সাথে লেনদেন করেছে সমস্ত ইনফরমেশন এতে দেওয়া ছিল। এছাড়া দুর্নীতিবাজদের সমস্ত দুর্নীতির কথাও প্রমাণ সহ এই ফাইলে উল্লেখ করেছে। সে এই ফাইলের অ্যাক্সেস সবাইকে দিয়ে দেয়। পাশাপাশি সে ভাষণ দিয়ে সবার কাছে দেশের সিস্টেমের ভুলগুলো ধরিয়ে দেয়। এছাড়া সে আভিয়াঙ্কারেরও মুখোশ খুলে দেয়। কিট্টি টেলিকাস্টের পরে রাজনৈতিক নেতারা জরুরি মিটিংয়ে বসে, আর পার্টির ইমেজ বাঁচানোর জন্য তারা আভিয়াঙ্কারকে নির্বাচনী প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেয়। এদিকে টাস্ক ফোর্সের টিম কিট্টুর লোকেশন ট্র্যাক করে ফেলে, কিন্তু এমন একটা জায়গা আছে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিলিটারি বেস ছিল। এই জায়গাটা ব্যাংকার হিসেবে ইউজ হতো, আর এই জন্য এই বাংকারের চারপাশে অসংখ্য টানেল রয়েছে। একদিন এরকম সিচুয়েশন আসবে ভেবে কিট্টু অনেক আগেই এই 12 একরের জায়গাটা কিনে রেখেছিল। কিট্টুকে ধরতে পুলিশ, টাস্ক ফোর্স, আর্মি সবাই চারিদিক থেকে জায়গাটা ঘিরে ধরে, কিন্তু তারা ব্যাংকারের ভেতরে ঢোকার পথ পাচ্ছিল না। যদিও একটা টানেল তারা পায়, কিন্তু সেখানে কিট্টু আগে থেকেই বোমা পুঁতে রেখেছিল, তাই বোমাটা ব্লাস্ট করলে তারা আরও ঘাবড়ে যায়। তারপরে কিট্টু রামকে ফোন দিয়ে বলে সে ফেরোজির ছেলেকে ফিরিয়ে দেবে, বিনিময়ে আভিয়াঙ্কারকে ব্যাংকারের ভেতরে পাঠাতে হবে। আর কোনো উপায় না থাকায় তারা সমঝোতার জন্য আভিয়াঙ্কারকে ব্যাংকারের ভেতরে পাঠিয়ে দেয়। ঠিক তখনই কিট্টু লোকেরা ফেরোজির ছেলেকে রাস্তার পাশে সেফলি নামিয়ে দেয়।
ব্যাংকারে ঢোকার পরে কিট্টু আভিয়াঙ্কারকে চেয়ারে বেঁধে দেয়। রাম কিট্টুকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে আভিয়াঙ্কারের সাথে পার্সোনাল ঝামেলার জের ধরে কিট্টু এত কাহিনী কেন ঘটালো। আভিয়াঙ্কারের সাথে বোঝাপড়া করে কিট্টুর কী লাভ হবে। কিট্টু বলে 400 বছর আগে মাত্র 8 জন ইংরেজ এই উপমহাদেশে এসেছিল। এরপরে তারা নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে তারা পুরো উপমহাদেশ কবজা করে নেয়। নবাবকে যেদিন গ্রেফতার করে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল তখন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল। সেদিন যদি প্রত্যেকে একটা করে পাথর ছুঁড়ে মারত তবুও ইংরেজরা পালানোর পথ খুঁজে পেত না। সেদিন কেউ প্রতিবাদ না করলে তাদের 400 বছর ধরে ইংরেজদের দাস হয়ে থাকতে হয়েছে। বর্তমানেও আভিয়াঙ্কারের মতো লোকেরা দেশের মানুষকে দাস বানিয়ে রেখেছে, তাদের জিম্মি করে রেখেছে। আজ যদি কেউ না কেউ এদের বিরুদ্ধে আওয়াজ না তোলে তাহলে শত শত বছর ধরে এই দেশের মানুষদের দাস হয়ে কাটাতে হবে। এই জন্যই মূলত কিট্টু একা এদের বিরুদ্ধে লড়াই নেমেছে। তো যাই হোক, আভিয়াঙ্কার এভাবে কিট্টুর সামনে ধরাশয়ী হয়ে বসে থাকার পরেও তার ভেতরে কোনো অনুশোচনা দেখা যাচ্ছিল না। সে তখনও টাকা এবং ক্ষমতার অহংকার দেখাচ্ছিল। সে কিট্টুকে মিনিস্টার বানিয়ে দেবারও লোভ দেখায়। তবে কিট্টু এই শয়তানি আজই শেষ করে দিতে চাইছিল। সে একটা তরবারি তুলে নিয়ে এক কোপে আভিয়াঙ্কারকে মেরে ফেলে। আভিয়াঙ্কারকে ভেতরে ঢোকানোর সময় তার ড্রেসে একটা অডিও চিপ লাগিয়ে দেওয়া হয়েছিল। এটার মাধ্যমে বাইরের ফোর্স বুঝতে পারে কিট্টু আভিয়াঙ্কারকে মেরে ফেলেছে। তাই আর্মি অফিসার গুলির নির্দেশ দিলে সেনারা ব্যাংকারি গুলি চালাতে শুরু করে। একটু পরে তারা ব্যাংকারে ঢুকে দেখে আভিয়াঙ্কারের লাশটা পড়ে আছে। তবে কিট্টু কোথাও ছিল না। এই ব্যাংকারের সাথে অনেকগুলো টানেলের কানেকশন ছিল। কিট্টু কোনো একটা টানেল দিয়ে বাইরে বেরিয়ে গেছে। এদিকে যেখানে কিট্টুর জন্ম হয়েছিল ঠিক একই জায়গায় ভীমলা কিট্টুর সন্তানেরও জন্ম দেয়। কিট্টু ভীমলা এবং সন্তানকে নিয়ে সেখান থেকে অজানা কোথাও পালিয়ে যায়। কিট্টু চলে যাবার পরেও একজন কর্মকর্তার কাছে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস পাঠিয়ে দেয়, যাতে এতদিন তার কাছ থেকে যেসব দরিদ্র মানুষ অনুদান পাচ্ছিল তারা যেন নিয়মিত টাকা পেতে পারে। সেই সাথে এই যুগের আরেক রবিনহুডের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। দর্শক, একটা দেশের সিস্টেমে দুর্নীতি ঢুকে গেলে সেই দেশের উন্নতি কখনোই সম্ভব না। আমাদের দেশে যত প্রাকৃতিক সম্পদ আছে, যত মানব সম্পদ আছে, তা দিয়ে আমরা $1 ট্রিলিয়ন জিডিপি অর্জনের ক্ষমতা রাখি, কিন্তু দুর্নীতি আমাদের এগোতে দেয় না। তাই আমাদের কিট্টুর মতো একজনকে প্রয়োজন, যে ওয়ান ম্যান আর্মি হয়ে পুরো দেশের মানুষকে জাগিয়ে তুলবে। এরপরে সবাই মিলে দুর্নীতির কালো হাত ভেঙে একটা সুন্দর দেশ গড়ে তুলবে। আপনি কি হতে চান কিট্টুর মতো ওয়ান ম্যান আর্মি? আজ এ পর্যন্তই। দেখা হবে পরের আয়োজনে।